ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে হাসপাতাল কবরস্থান কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসকদের চিঠি দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতালি দূতাবাসে জমা দেওয়া পাসপোর্ট ভিসা ফেরতের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা। এবং বন্যা কবলিত এলাকায় পানি কমলেও কাটেনি দুর্ভোগ, বেড়েছে রোগবালাই, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ গভীর নিম্নচাপে পরিণত ৩ নম্বর সতর্ক সংকেত। স্বাগত এশিয়ান নিউজের সঙ্গে আছি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। ছাত্র জনতার উপর গুলি, হত্যা, আহত এবং নিহতদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের কর্মকর্তারা। জুলাই অভ্যুত্থানের আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা এখনও সম্পন্ন করেনি সরকার। এই হত্যাকাণ্ডের ঘটনায় আইসিটিতে দায়ের হওয়া মামলাগুলোর বিচারে এরই মধ্যে চিফ প্রসিকিউটর সহ কয়েকজন প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। তথ্যের জন্য সারা দেশের সরকারি, বেসরকারি হাসপাতাল, গোরস্থান এবং সকল জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত সংস্থা। ইতালি দূতাবাসে জমা দেওয়া পাসপোর্ট ভিসা সহ ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন, গণ অবস্থান কর্মসূচি নেন ভিসা প্রত্যাশী প্রার্থীরা। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই মানববন্ধন করেন তারা। এ সময় তারা পাসপোর্ট সহ ভিসা ফেরত পেতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা কামনা করেন। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা অন্যান্য খবরে চলে যাচ্ছি। ধীর গতিতে নামছে বন্যার পানি, এতে কিছুতেই কমছে না মানুষের দুর্ভোগ, উল্টো নানা রোগবালাই ভোগান্তিতে যোগ করেছে নতুন মাত্রা। লক্ষ্মীপুরের নিচু এলাকাগুলোর কোথাও কোথাও এখনও কোমর পানি, তলিয়ে আছে ঘরবাড়ি, সড়ক। ভোগান্তি কমাতে দ্রুত অবৈধ বাঁধ অপসারণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। নোয়াখালীর ৫ উপজেলার অনেক এলাকায় এখনও বন্যার পানিতে ভাসছে মানুষ। কুমিল্লায় কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছে, ডুবে রয়েছে ফসলের ক্ষেত, সড়ক। তবে যেসব এলাকায় পুরোপুরি পানি নেমেছে সেখানকার বাসিন্দারা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন। পানিগুলো যে নিষ্কাশন হইব, এই নিষ্কাশনের একটা ব্যবস্থা হলো, কিন্তু খালের পানি এখনো সঠিকভাবে নামতে আসে না। আমাদের এলাকায় এখনো পানি কমেনি, পানি এখনো আছে ঘরের মনে করেন যে পাশে এখনো পানি আছে। বন্যার পানি সবকিছু ভাঙে চুরে সবকিছু চলে গেছে। বস্তা বুঝছেন ভাই, আমরা অনেকজন এই যে রাস্তাঘাট এগুলো ঠিক করছি, এই যে বস্তা দিয়ে আমি টেড়ে দিয়ে সুন্দর মতো কণা দিয়ে এটা রাখছি। বন্যা পরিস্থিতির আরও খবর জানতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহবুবে আলম। মাহবুব, নোয়াখালীর বন্যার সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে, আমাদের বিস্তারিত জানাবেন। আশ্রয় কেন্দ্রে 561টি আশ্রয় কেন্দ্র এখনো জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাদেরকে তথ্য দিয়েছে। 561টি আশ্রয় কেন্দ্রে এখনো 7 লক্ষাধিক মানুষ কিন্তু রয়েছে। আর এই তথ্যটি আসলে নোয়াখালীর বন্যা পরিস্থিতির ভয়াবহতা এবং দুর্ভোগ বোঝানোর জন্য যথেষ্ট, কারণ দীর্ঘ 20 দিন পার হওয়ার পরও এখনো 13 লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আশ্রয় কেন্দ্রে যে মানুষগুলো রয়েছে ব্যাপক ত্রাণ সংকট রয়েছে, কারণ খালি সরকারি ভাবে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে শুধুমাত্র সেই ত্রাণগুলোই বিভিন্ন ভাবে পৌঁছানো হচ্ছে। আর যে প্রবাসী বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে ত্রাণগুলো বন্যার শুরুতে আসতে শুরু করেছিল সেটি কিন্তু একেবারেই নেই এখন। কিছু প্রবাসী আছেন এবং স্থানীয় জনগণ তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে এখনো ত্রাণ কার্যক্রমটা অব্যাহত রাখার জন্য। আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি একটি আঞ্চলিক সড়ক, যেটি ব্যাপক ব্যবহৃত একটি সড়ক। সেই সড়কটির অবস্থা দেখলেই কিন্তু খুব সহজে অনুমান করা যায় যে আঞ্চলিক সড়কগুলোর অবস্থা কি। সকাল থেকে বেশ কয়েকটি আঞ্চলিক সড়কে আমি গিয়েছি, সেখানে একদম ভঙ্গুর হয়ে গেছে, পানি
পানির স্রোতে কিন্তু রাস্তার নিচে মাটি সরে গেছে এবং কিছু কিছু রাস্তা কিন্তু এখনো পানি রয়েছে। কাজে স্বাভাবিক চলাচলের জন্য যে রাস্তার শুকনো থাকার দরকার সেটি নেই, ভেঙে গেছে। কোথাও কোথাও হাঁটু সমান পানি আছে। কাজে কিন্তু মানুষ খুব কষ্ট করে চলাফেরা করছে। অনেকে দেখছি এখনো নৌকা তৈরি করছে এবং নৌকা ব্যবহার করছে। ফলে নোয়াখালীর যে বন্যা পরিস্থিতি সেটি একদম ব্যাপক দুর্ভোগ দুর্যোগে পরিণত হয়েছে। কিছু জনগণ আমাদেরকে অভিযোগ করেছেন যে ফেনীতে যে বন্যা পরিস্থিতি শুরু হয়েছিল সেখানকার পানি কিন্তু খুব দ্রুত নেমে গেছে, কিন্তু নোয়াখালীর পানি একেবারেই নামছে না। বিশেষ করে খাল দখল এবং দূষণের কারণে কিন্তু এই নোয়াখালীর পানি এখন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেখানে প্রতিদিন পানি কমছে মাত্র কয়েক ইঞ্চি করে, যার ফলে স্বাভাবিক জীবনযাপনে ফেরা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি যারা আমন এবং আউশের ক্ষেত করে থাকেন তাদের কিন্তু বীজতলা করা সম্ভব হচ্ছে না। এছাড়া মাছের ঘের রয়েছে, গবাদি পশুর যে খামার রয়েছে, পাশাপাশি যারা মুরগির খামার করেছিলেন সেগুলো একদম পানির নিচে তলিয়ে আছে এখনো। কাজে স্বাভাবিক জীবনযাপনে নোয়াখালীর মানুষ কবে ফিরবে এটি বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এবং যে ত্রাণ তৎপরতা রয়েছে, পাশাপাশি যে পানিবাহিত রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যাপকভাবে প্রাদুর্ভাব দেখা দিয়েছে নোয়াখালীতে। আর দীর্ঘ 20 দিন পার হওয়ার পর এই পরিস্থিতির কারণে নোয়াখালী বন্যা পরিস্থিতি কিন্তু এখনো মানুষের মনে যথেষ্ট উদ্বেগ রয়েছে, উৎকণ্ঠা রয়েছে। অরণ্য। মাহবুব, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী মাহবুবের সঙ্গে নোয়াখালী থেকে। এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের 4 সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে। সকালে আবহাওয়া অফিসের বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। দর্শক, যা বলছিলাম, ইতালি দূতাবাসে জমা দেওয়া পাসপোর্ট, ভিসা সহ ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন এবং গণ অবস্থান কর্মসূচি নেন ভিসা প্রত্যাশী প্রার্থীরা। এ সময় তারা পাসপোর্ট সহ ভিসা ফেরত পেতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা কামনা করেন। আমাদের হাতে নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টটি এসে পৌঁছেছে। গেল বছরের 27শে মার্চ ওয়ার্ক পারমিট ভিসার ঘোষণা দেয় ইতালি সরকার, যে তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি ওয়ার্ক পারমিট ভিসা প্রত্যাশীরা ইতালি দূতাবাসে পাসপোর্ট জমা দেন। পরবর্তীতে গত বছরের আগস্ট থেকেই ভিসা দেওয়া বন্ধ করে দেয় ইতালি দূতাবাস। ফলে প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিসা সহ পাসপোর্ট ফিরে পেতে গুলশান শাহাবুদ্দিন পার্কে মানববন্ধন করেন ভিসা প্রার্থীরা। আমাদের এখন একটাই দাবি, ফেসবুকে ভিসা সহকারে আমাদের পাসপোর্ট ফেরত দিতে হবে, তত দ্রুত, ওগুলি 1 মাসের ভিতরে। আমাদের দাবি এখন একটাই, আমাদের পাসপোর্ট ভিসা একসাথে দিতে হবে। আমরা ভিসা সব আমাদের ডেলিভারি চাই। 1 মাসের মধ্যে পাসপোর্ট ফেরত দেওয়ার আবেদন জানিয়ে প্রধান উপদেষ্টার সহায়তা কামনা করেন তারা। কারণ আমরা সবাই ভুক্তভোগী আজকে 1 বছরের বেশি। তো আমরা এখন আমাদের মাননীয় উপদেষ্টা ইউনূস স্যারের কাছে আবেদন, উনি যেন আমাদেরকে দ্রুত এই সমস্যার সমাধান করার জন্য ব্যবস্থা করেন। সরকারকে যেন বলে ভিসা সব অতি দ্রুত দিয়ে দেয়। ভাই, আমরা অনেক হাজার হাজার লোক ভুক্তভোগী হয়ে রয়েছে। ইতালির প্রধানমন্ত্রীর কাছে একটাই আমার আবেদন, যে আমাদের পাসপোর্ট দ্রুত ফেরত দেয়। আজকে 1 বছর ওয়েট করাইছে, আমাদের ওই ভিসাও ক্যান্সেল হয়ে গেছে। এখন আমরা ভিসা সহ পাসপোর্ট চাই, আর কোনো দাবি নাই। পাসপোর্ট ফেরত না পাওয়ায় অন্য দেশেও আবেদন করতে পারছেন না ভুক্তভোগীরা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাইমারি স্কুলের শিক্ষিকা সহ 4 জন নিহত হয়েছেন। সকাল 8:30টায় বাগেরহাট খুলনা মহাসড়কের কাটাখালী এলাকায় দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেলুর রহমান জানান, খুলনাগামী একটি মিনি পিকআপ এবং ইজি বাইক মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে। 2 জনকে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিকভাবে নিহত এবং আহতদের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত ও আহত হয়েছেন 2 জন। রাতে ধানতলা বিজিবি সীমান্তের পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশ করার সময় ভারতীয় ডিঙ্গাপাড়া বিএসএফ বাহিনীর গুলি চালালে ঘটনাস্থলেই শ্রী জয়ন্ত কুমার সিংহ ভারতের অভ্যন্তরে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এই ঘটনায় তার সাথে থাকা আরও 2 জন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গি থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, কী কারণে তারা ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল তা নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় খায়রুল ইসলাম নামে আরও একজন মারা গেছেন। তার শরীরের 80% দগ্ধ ছিল। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 2 জনে। শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শনিবার রাত 1টার দিকে আহমদুল্লাহ নামে একজন মারা যান। এই ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও 6 জন চিকিৎসাধীন রয়েছেন। গত শনিবার সীতাকুণ্ডের জাহাজ ভাঙা ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর দগ্ধ ও আহত হন 12 জন। কুড়িগ্রাম সদর উপজেলার আরাজি পিপুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে বিক্ষোভ শুরু করে এলাকাবাসীরা। এ সময় তাদের সাথে অভিভাবক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেয়। এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের নানা অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরেন। শিক্ষার্থীরা দাবি করেন, প্রধান শিক্ষককে বহিষ্কার করা না হলে তারা ক্লাসে ফিরে যাবে না। তাদের এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করে অভিভাবকরাও। অভিভাবকদের বিষয়ে আমরা কি দাবি করি? ভালো একটা শিক্ষক চাই, এই জায়গায় ভালো শিক্ষক নাই, আমরা ভালো শিক্ষক বাচ্চা কাচ্চা মানুষ করতে চাই। তাহলে আমাদের এখানে ভালো এই প্রধান শিক্ষক চাইতে ভালো একটা শিক্ষকের প্রয়োজন। এই স্কুলে ক্লাস 3-তে দিছে আমার ছেলেটা, জিজ্ঞেস করেন যে একটা অক্ষর লিখতে পারে না। আমরা সরকারের কাছে বিশেষ করে দাবি করি, এই আরাজি পিপুলবাড়ির প্রধান শিক্ষক সঠিকভাবে পড়ায় না, ওই শিক্ষককে বাদ করে নতুন করে ভালো একটা শিক্ষক দিয়ে সামনে যে ভবিষ্যতে বাচ্চাগুলা পড়তেছে ওই বাচ্চাগুলা যেন মানুষের মানুষ হয়। আমি অভিযোগ পাওয়ার পরে এটা তাৎক্ষণিকভাবে গত বৃহস্পতিবারেই এটা সরেজমিন স্বয়ং তদন্ত করার জন্য উপজেলা শিক্ষা অফিসার কুড়িগ্রাম সদরকে আমি নির্দেশ দিয়েছি। চিঠি পেয়ে গেছে, হয়তো উনি অনতিবিলম্বে 2-1 দিনের মধ্যেই তদন্ত করবে। তার তদন্ত রিপোর্ট, প্রাথমিক তদন্ত রিপোর্ট পাওয়া গেলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারব। বরিশালের গৌর নদীতে ঐতিহ্যবাহী ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের শতভাগ উপস্থিতি করার লক্ষ্যে অভিভাবক সভা হয়েছে। সকালে বিদ্যালয় হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রাক্তন স্কুল সভাপতি HM রফিকুল ইসলাম কাজল। এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল, কাজী হুমায়ুন কবির, ডাক্তার SM সারোয়ার আলম ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক HM মানিক হাসান সহ অনেকে। 26তম সার্জেন্ট ও 40তম সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষায় সুপারিশ স্বজনপ্রীতি, দুর্নীতি করে ও আবাসন সংকট দেখিয়ে নিয়োগ বৈষম্যের শিকার মেধাবী ভাইভা পরীক্ষার্থীদের পুনর্নিরীক্ষার মাধ্যমে চাকরিতে যোগদানের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশের সাব ইন্সপেক্টর ও সার্জেন্টের সর্বশেষ নিয়োগ পদ্ধতির মাধ্যমে আওয়ামী পুলিশ লীগের ক্যাডার বাহিনী গঠন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তার সহযোগীরা। সিন্ডিকেটের সদস্যদের মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করে অযোগ্য এবং অদক্ষদের নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশে অসংখ্য সৎ সদস্য থাকলেও পুলিশের ভাবমূর্তিকে কমিয়েছে এই সিন্ডিকেটের দৌরাত্ম্য। বিগত নিয়োগের সকল ধাপে উত্তীর্ণ হয়ে ভাইভার পূর্বের ভেরিফিকেশনে বৈষম্যের শিকার হওয়া অনেক চাকরি প্রার্থীর প্রাণের দাবি এখন বিগত নিয়োগ পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়ন। বিএনপি নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন দীর্ঘ 9 বছর পর নিজের জন্মভূমি চট্টগ্রামের সন্দ্বীপে পৌঁছালে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সন্দ্বীপ উপজেলা বিএনপির উদ্যোগে এই সংবর্ধনা জানানো হয়। এ সময় মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া ও তাকে দেশ ছাড়তে বাধ্য করার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন। একই সাথে তিনি নেতাকর্মীদের এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং আগামীতে দেশ গড়ার জন্য প্রস্তুত থাকতে বলেন। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার।
ছাত্র জনতার আন্দোলনে হতাহতদের তথ্য চেয়ে হাসপাতাল, কবরস্থান কর্তৃপক্ষ সহ জেলা প্রশাসকদের চিঠি দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ইতালি দূতাবাসে জমা দেওয়া পাসপোর্ট ভিসা ফেরতের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন, প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা। এবং বন্যা কবলিত এলাকায় পানি কমলেও কাটেনি দুর্ভোগ, বেড়েছে রোগবালাই, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ গভীর নিম্নচাপে পরিণত ৩ নম্বর সতর্ক সংকেত। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।